কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশার কালো ধোঁয়া, সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। লো পয়সা মানুষ মানুষ বানায়। সন্ত্রাস কখনো ভালো মানুষ হতে পারে না। স্যার আপনি ঠিকই বলছেন স্যার। তুমি এদিকে যাও। আপনি? জি স্যার, গতদিন আসছিলাম স্যার। আপনি? তুই বল, তুই থাকবি গাছের ডালে আর নাহলে বিলে, সেখানে বসে তুই মাছ খাবি। তুই আমার এলাকায় মানুষের জানো খাচ্ছিস কেন? মানুষের জীবন থেকে যখন টেনশন জায়গা তখন তো সে আর মানুষ থাকে না। বেশি করে কলা খাবে, ফল খাবে, তাহলে কেউ জানো কি হবে স্যার? তোমার এই স্কিন ভালো থাকবে। দেখো না আমার স্কিন কত সুন্দর। কি কারণে জানো? আমি বেশি করে কলা খাই আর ফল খাই। স্যার আরেকটা দিন। দেবে? দাও। এটা মানে অন্যরকম টেস্ট। একই দেখি দেখি, একই কাঁধের কলা, টেস্ট যেরকম, ঘটনা কি রূপা? স্যার আপনি যে কি বলেন, আপনার উপর প্রতিদিন কি ধকল যায়। আপনি যদি নিয়মিত এইসব ফল টল না খান তাহলে তো আপনার স্কিন নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছো রূপা, এত পরিশ্রম কেন টিকে আছি জানো? কেন স্যার? ভাই এই আপনি তো আমেরিকায় থাকেন, তো আমেরিকা কি অনেক সুন্দর জায়গা তাই না? হ্যাঁ হ্যাঁ, সুন্দরই তো। তবে আমার কাছে আমার নিজের দেশ কি অনেক সুন্দর। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি, ওই টিভিতে দেখেছি আর কি, আমেরিকায় সব ফর্সা ফর্সা মানুষজন আচ্ছা কি ক্রিম ব্যবহার করে বলেন তো? ওরা কোনো ক্রিম ইউজ করে না, মানে জেনেটিক্যালি ওরা ফর্সা, হোয়াইট। যেমন আফ্রিকায় ওরা সবাই কালো। আমাদের দেশে অবশ্য বিভিন্ন জাতি এসে তো শাসন করছে, যার কারণে হয়েছে কি আমাদের কালারটা এক একজনের এক এক রকম। কিন্তু ইউরোপে কিন্তু সবাই ফর্সা, আফ্রিকায় কিন্তু সবাই কালো। হ্যাঁ। আরেকটা কথা বলি, এই আচ্ছা আমেরিকায় রিক্সা নাই কেন বলেন তো? ওদের এখানে রিক্সা নাই, মানে রিক্সা কালচারই ওদের নেই। ওরা প্রত্যেকেরই প্রায় গাড়ি আছে এবং ওখানে কিন্তু সবার ড্রাইভার নাই। যারা বিলিয়নিয়ার বা অনেক বড় বা কোনো সরকারি আমলা বড় বড়, তাদের হয়তো বা ড্রাইভার থাকে, কিন্তু এমনি কিন্তু সবাই নিজের গাড়ি নিজেই চালায়। আচ্ছা নিজের কাজ নিজে করে সবাই? অবশ্যই সবাই, সার্ভেন্ট এরকম পাওয়া যায় না বাংলাদেশের মধ্যে। আচ্ছা বই তা সবসময় আপনার হাতে বই কী ব্যাপার নিয়ে থাকেন? আসলে হয়েছে কি ভাই, মানে জ্ঞানের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি বই পড়ি, জ্ঞান অর্জন করি, মানে ভাত না খেয়ে আমি থাকতে পারবো, কিন্তু বই না পড়ে আমি আসলে থাকতে পারবো না। গুড, ফাইন। তো আপনি কিসে পিএইচডি টিএইচডি করছেন? না ভাই আসলে হয়েছে কি, একটা দুঃখের কথা বলি আপনাকে। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, আমি অনেক পড়াশোনা করতাম, সব বই মুখস্থ করতাম, খালি পড়তাম। কিন্তু যেই পরীক্ষার হলে গিয়ে বসতাম, কেমন জানি সব অন্ধকার হয়ে যেত, কিচ্ছু মনে থাকতো না, কিচ্ছু লিখতেও পারতাম না। এইভাবে পরপর 4 বার আমি ম্যাট্রিকে ফেল করার পরে আমার বাবা বললো তোর আর পড়াশোনা করার দরকার নাই, তুই বই পড়, তোর পরীক্ষা দেওয়া লাগবে না। তো আমি বই পড়ছি কিন্তু পরীক্ষা আর দেই নাই। না ঠিক আছে, তাও ঠিক আছে, জ্ঞান তো অর্জন করছেন, প্রাতিষ্ঠানিক বা ডিগ্রি বা কোনো পদবি না হলো। এরকম অনেক জ্ঞানী মানুষ আছে যারা কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, কিন্তু মহাজ্ঞানী, বিজ্ঞানী, কবি অনেক আছে। এই ফল ফ্রুটস আর তোমার জন্যে। আচ্ছা জি স্যার। আমরা তো এখানে, এই গাধা দুটো কোথায়? হয়তো ঘুমাচ্ছে। হচ্ছে জি স্যার। এই দাও 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 দাও, তোর কপালে একটা আসতেই
এই এটা নো না দেখেছো এত একটা সুন্দর মুখের উপরে কিভাবে নিষ্ঠুরের মতো বসেছে মোষ মোষ হ্যালো স্যার জি স্যার না আমরা এক্ষুনি বেরোচ্ছি স্যার এক্ষুনি অপারেশনে বেরোচ্ছি জি স্যার জি আমার বগা খালেক এই বগা খালেক আমাকে মাছ হিসেবে কি লেখাবে দেখো এই গাদা দুকে দেখো এই গাদা দুকে টাকা এখনই অপারেশনে বেরোবো জি স্যার এক্ষুনি যাচ্ছি। হাই আমেরিকা নিয়ে একটা কথা বলি আপনাকে, হ্যাঁ? এই যে বই লেখা আছে হাইড্রোজেন বোমা প্রথম তৈরি হয় আমেরিকায়। আমেরিকান বিজ্ঞানীরাই প্রথম 1952 সালে হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। তবে এই ভয়ঙ্কর বোমা আজও শত্রুর বিরুদ্ধে ব্যবহৃত হয়নি। আচ্ছা, একটা কথা হলো, এত লাখ লাখ টাকা খরচ করে বোমা বানালো, 2-4 জায়গায় মারবে না? আসলে হয়েছে কি, এই যে হাইড্রোজেন বোমাটা এটা খুবই ধ্বংসাত্মক। মনে করেন ঢাকা শহরে যদি এটা মারে বা এটা নিক্ষেপ করে, তাহলে বিল্ডিং টিল্ডিং সব এভরিথিং ইজ ওকে থাকবে, বাট এখানে যা প্রাণী আছে মানুষ থেকে শুরু করে সব প্রাণী কিন্তু মারা যাবে। তো এটা যার কারণে এটা বাতাসের সাথে হাইড্রোজেনটাই হয়ে বিষাক্ত একটা পরিবেশ সৃষ্টি করে, যার কারণে হয়তো এটা বানিয়ে রেখেছে। পরাশক্তি তো বোঝেন না, ভয় দেখালো আর কি, যে এই সাবধান, আমার কথা মতো চলবি এই করবি। তবে অন্য বোমা যেগুলি আছে, যেমন অ্যাটম বোমা, এটা কিন্তু জাপানের উপর নিক্ষেপ করেছে, বা অন্য যেসব বোমা, বিভিন্ন ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা বলে, এগুলি কিন্তু বিভিন্ন মানে আমাদের মতো তৃতীয় বিশ্ব যেগুলো আছে ওগুলো মেরে যাচ্ছে। গিনিপিক তো আমরা আছে, এই আর কি। তো যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার মনের মধ্যে অনেক জিজ্ঞাসা আছে, জানার আগ্রহ আছে। তো আমেরিকা সম্পর্কে, যেহেতু আমি আমেরিকা থেকে আসছি, এই জন্য আমাকে এগুলো জিজ্ঞেস করেছেন। আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞান ততটুকু বলার চেষ্টা করলাম। তো ভালো, গুড। আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই বা পেলেন, কিন্তু আপনার জ্ঞানের প্রতি যে তীব্রতা, আকাঙ্ক্ষা, এটা দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ। হাসেন দেখে ওদিক যায় একটু, না গিয়ে তো উপায় নাই। আসলে কি, মানে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা এইরকম যে সন্তান যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু বাবা মার টেনশনে কোনো শেষ থাকে না, আর বাবা মা যদি অসুস্থ থাকে তাহলে সন্তানের বুকের মধ্যে যে কি যায় সে শুধু সন্তানরাই বুঝে, যদি সেই সন্তানরা বাবা মাকে ভালোবেসে থাকে, তাই না? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো তোমরা? স্যার ভালোই আছে স্যার। স্যার, চঞ্চল ভাইয়ের বাবা তো খুব অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে স্যার। হ্যাঁ আমি জানি তো, সেই জন্য তো সহযোগিতার জন্য আসলাম। তা কি করা যায় বলো তো? কি তো স্যার আমরা এখন কি করতে পারি? ব্যাপার হচ্ছে হার্টের পেশেন্ট, রক্ত লাগবে, টাকা লাগবে, আর চঞ্চল তো তোমার রুমমেট নাকি? জি স্যার। তো ব্যাপার হচ্ছে যে শোনো, আমরা হচ্ছে তার জন্য সাহায্য করব, আমরা টাকা তুলবো, আমরা রক্ত জোগাড় করবো, দরকার হলে তোমাদের সঙ্গে আমি থাকবো, কারণ আমাদের মূল্যবোধটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা চাই কি, মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে। তোমরা কি বলো? জি স্যার, জি স্যার। আমি চাই প্রত্যেকটা তোমরা আমার সঙ্গে থাকো, সহযোগিতা করে চঞ্চলের বাবাকে আমরা সুস্থ করে তুলি, ঠিক আছে? থাকবে কিন্তু সবাই? জি স্যার। ভালো থাকো তোমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের আসলে এখন মানে কিছু একটা ভালোভাবে করা উচিত। স্যার সাথে আমরা একটা মিটিং করে কিভাবে মানে পুরো বিষয়টা নিয়ে এগোনো যায়, একটা মিটিং করা দরকার আমাদের সবাই মিলে। ফ্রেন্ড সার্কেলে আমরা মিটিং করতে পারি, স্যারের সাথে আমরা বসতে পারি। স্যারের সাথেই বসি, হ্যাঁ সেটাই ভালো হবে। এটা খুব তাড়াতাড়ি করতে হবে। চল তাহলে। তোরা কইছি না রেলগাড়ি দেখাবো, খারাপ দেখবি। রেলগাড়ি দেওয়ার জন্য কতক্ষণ আমার দেরি করা লাগবো? যখন আইবো তখন আমার ইচ্ছা মতো তো আইবো না, চলে আইবো একটু পরে দেখবি। খারাপ যা আসে না। এটা যাইতেছে দেখছস আগে এরকম দেখছস? হ্যাঁ আগে তো দেখছি, কিন্তু এইখান থেকে তো মনে হইতেছে সাপ গেট আছে। হ্যাঁ এই যে বারক রেলগাড়ি, এটা এখন যাইবো এফডিসিতে, তারপরে ওইদিকে কমলাপুর স্টেশনে এফডিসি। এই যে এফডিসি কি আশেপাশে আছে? এই যে সামনে। তাইলে আমি এফডিসিতে যাবো, কারণ এফডিসিতে যাই আর নায়ক নায়িকা দেখবো। কাম আছে না? তুমি আমার দামক দিলা গে, তুমি আমার দামক দিলা, তাহলে তুমি আত্মহত্যা করবে। না 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 না, ঠিক আছে। তাহলে কও, তাহলে তুমি আমার নিয়ে যাবা। দেখো যে আজ আর একটা আইতেছে।
ও যারা ট্রেন আইতেছে। আসেন, কোনো সমস্যা নাই, আসেন। দেখছস তোরে কইছি না যে তোর এনে খারাপ একসাথে দুইটা রেলগাড়ি দেই নাই, আজকে দেখলাম। হয়তো কি সুন্দর দেখতে যাইতেছে সাপের মতন। একটা পয়সা থাকলে তার নিচে দিতে পারতাম, তাহলে লম্বা হয়ে যেত। এদিকে দিলে কি লম্বা হইব নি? এদিকে দিলে তো লম্বা হইব না। আসেন। ঘরে দুইটা ট্রেন দেখাইলে আমার এফডিসিতে যাওয়ার দরকার নাই। না, আমার এফডিসি, আমার ট্রেন দেওয়া লাগবে না, আমার এফডিসিতে নিয়ে যাওয়া লাগবে না। নায়িকা দেখ। আচ্ছা 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 ট্রেন দেখাও না, আগে দেখ কি সুন্দর দেখছস? কি দেখ? গলাস কেন দেখ। দাঁড়াই না, অনেক দূরে শব্দ হলো না, কানে ক্ষতি হইতে পারে। ওই জন্য কান ধরছ। চল যাই বাড়ি যাই নাকি? বাড়ি যাবি না? এফডিসি যাবো, তারপরে আর ঢাকা শহরে তো সব দেখি নাই। চলো এফডিসি নিয়ে যাবা তুমি আমারে, চলো। হ্যালো, কে বলছেন? এতক্ষণ ভালো ছিলাম। হ্যাঁ, জি না, আপনি ভুল বলছেন। এটা কোনো বিষয় না। না, আমি তো আপনাকে চিনি না। সরি, আমি রাখবো এখন। এটা কি? এটা এফডিসি, ওই যে যেখানে যে সিনেমা দেখছিলি না, এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব। এটার ভিতরে গেলে তো তাহলে নায়িকা দেওয়া যাবো। নায়িকা সব দেওয়া যাবো, কিন্তু এর মধ্যে তো ঢোকার পারমিশন নাই। পরে পারমিশন নিয়ে তোরা দেখ। না, তাহলে তাই। ওই যে পুলিশ কারা রয়েছে তোরা পাড়ি দেবো। এটা পুলিশ, পুলিশ এটা না, আমি বলতেছি চলো তাই। একটু ভিতরে যাবো, আমরা নায়িকা দেখবো। নায়িকা এটা নায়িকা না দেখা যায় না ভাই, একটু ভাই, আমরা গ্যারাম জানাইছি ভাই। ভাই আপনি একটু কয়া দেন না ভাই। ওইসব চলবে না এখানে। যেতে পারেন। গাড়ি দেখি করেন। চলবো না। বাড়ি দেন আপনি। তোর জন্য মার খেতেছিলাম। আমার জন্য মার খেতেছিল কেন? পুলিশের এরকম একটা ঠান্ডার বাড়ি গেলে খবর আছিল আজকে। তুমি আমার সাথে এরকম করে কথা গেলে কে? তুমি যদি আমার সাথে এরকম করে তো কথা হলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আচ্ছা আর করবো না, আর করবো না, আর করবো না। তুই তো এইভাবে তুই ঢুকতে গেলি কেন? তোর পারমিশন ছিল? আমাদের নায়িকা দেওয়ার খুব শখ। তোর করে তুই নায়িকা দেখবি নাকি? তোর করে ঢুকা যাবো? আচ্ছা, ওই লোকটারে কটা টাকা দিয়ে একটু ম্যানেজ করো না, আমি যাই ভিতরে। আমার কাছে তো টাকা নাই। আমি টাকা দিবনি না থাকা পুলিশ আছে মারা না, তোমার ঘুষ দেওয়ার জন্য আমাকে দিচ্ছে ধরে নিচে পরে চেয়ারম্যান সারাই দিতে পারবো না। হ্যাঁ চল যাই। আর এরকম বোকামি করবি না, তোর আমি আরো অনেক কিছু দেখাবো, বুঝছো? বোকামি করলে হইব কিন্তু সমস্যা। আচ্ছা ঠিক আছে, চলো। আপনি স্যার দেখবি না, আইছিলাম কত স্বপ্ন নিয়ে। আয়। কি ব্যাপার ম্যাডাম, অফিস টাইম দেখানো শেষ হয়নি, এখনই চলে যেতেছেন যে? রিপন, আমাকে বাসায় যেতে হবে, ফোন এসেছিল, আমার মা অসুস্থ, ছুটি নিয়েছি। ও ম্যাডাম, তো আগে বলেন না আমারে। তোমাকে বলতে হবে কেন? না ম্যাডাম, আমরা তো সারাদিন এখানে একসাথে কাজ করি, সকাল থেকে সেই বিকাল পর্যন্ত। সবাই একটা পরিবারের মতোই, এক আত্মাই, তাই আর কি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার না আসলে মাথায় ছিল না, ঝামেলায় ছিলাম তো। তো ম্যাডাম কি হয়েছে আপনার আম্মার? আমি তো জানি না, আমাকে যেয়ে দেখতে হবে। বাসা থেকে ফোন এসছে, আমি এখন ছুটি নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে তাড়াতাড়ি চলে যান। ওই যে দেখেন ম্যাডাম, ওই যে বাইরে বাতাস, ওই যে আকাশ অন্ধকার হয়ে যেতেছে ম্যাডাম, ওই বৃষ্টি নামতে পারে ম্যাডাম, তাড়াতাড়ি যান কে ম্যাডাম। ঠিক আছে, আমি তাহলে বের হয়ে যাই। হ্যাঁ, আর শোনো, আমার ডেস্কের নিচটা একটু ক্লিন করে রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম ম্যাডাম।
আমরা যে কাজটা করছিলাম ঠিক মতন করা পারি নাই। রাখ বেটা, বনের জায়গা নাই, আমার উনি আছে কাজ লয়ে। বস, এইবারের রসিটা কিন্তু আগেরটা থেকে বহুত খারাপ। এই বেটা, আমরা তো সবাই খারাপ, তুই কি ভালো? নিজের ভালো মনে হয়? আমি ভালো তো যাবো কেন? আমি তো সন্ত্রাসী। আচ্ছা, আমি কি খারাপ কিছু বলছি? এই, তুই নিজেরা অনেক সাহসী মনে করো, হ্যাঁ? নিজেরা অনেক পাওয়ারফুল মনে করো, তারপরে এক কুকুরটাও যদি খেউ করে ওটা তোরা বুঝে পান দেবো না। তুই আমার কুত্তার লগে তুলনা করলি, কাজটা কিন্তু ভালো করলি না। চল চল, নিজেরা ঝগড়া লাগাই দিছে। চুপচাপ খারাপ থাকে, ছোট কথা কইটা। বস আছে হিসাবে বলবেন না, এক বগা নিয়ে এত ঝামেলার মধ্যে আছি। আরে কোয়েন না, বগা কি? আচ্ছা, পরে আমি ফোন করে আপনাকে বলছি। ওকে ওকে ভাই। সিম্পলি একটা বগা, সেটাকেই তোমরা ধরতে পারতেছো না? কি করছো তোমরা? স্যার আমরা তো চেষ্টা করতেছি। চেষ্টা করছে, একজন আছে চেষ্টা নিয়ে, আরেকজন আছে ঘুম নিয়ে। স্যার ঘুম আসলে কি করবো স্যার? আর কি করবেন? বালিশের নিচে মাথা দিয়ে নাক ডেকে ঘুমাবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সামনে আছি, তোমরা ওভারলুক করো, আমরা আসতেছি। ওকে মনে হয় এবার যান যান, তাড়াতাড়ি যান, ধরে আনুন, আমাকে উদ্ধার করুন। স্যার যান যান, একেবারে দেশ দুনিয়া উদ্ধার করে নিয়ে আসবে, বগাকে ধরে নিয়ে আসবে। যত সব অপদার্থ। রূপা, এই রূপা, আমার চিরতার রসটা কি হয়েছে? তা দেশের অবস্থা কি বলেন তো? দেশের কথা আর বলবেন না ভাই, চারিদিকে খালি মারামারি, খুনাখুনি, রক্তারক্তি আর ভাঙচুর। মনে করেন সুন্দরভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন একটা আদলা ইট আপনার মাথার উপর এসে পড়েছে, রক্তাক্ত হয়ে গেছেন আপনি। পরে খোঁজ নিয়ে দেখেন 2 গ্রুপের মারামারি হচ্ছিল, ওর মধ্যে আপনি আহত হয়ে গেছেন। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। আমরা অবশ্য আমেরিকাতে ওই টিভি চ্যানেলে দেখেছি কি অবস্থা। কবে যে এই দেশে মানে বেটার কোনো কন্ডিশন হবে আল্লাহ জানে। আরও সমস্যা আছে ভাই। এই যে আপনি টাকা পয়সা নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, মনে করেন সন্ত্রাসীরা খবর পেয়ে আপনাকে তুলে নিয়ে গেল, টাকা পয়সা সব রেখে দিবে, খালি কাপড় চোপড়টা পরে আপনি বাসায় আসতে পারবেন। এই হচ্ছে দেশের অবস্থা। আরেকটা ব্যাপার আছে ভাই, ইদানিং শুরু হয়েছে, পেপার পত্রিকায় দেখবেন সবাই খালি নিখোঁজ হয়ে যায়। বাসা থেকে বের হয়েছেন সুন্দর, তারপরে আপনার কোনো খবর নাই, নাই তো নাই, আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি খবরদার একা বের হবেন না, হ্যাঁ, আমাকে সঙ্গে নিয়ে বার হবেন। বলেন কি? মানে খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে আর খুঁজেই পাওয়া যায় না? না। ও মাই গড, ভেরি স্যাড। ভাই, আমেরিকা নিয়ে আরেকটা খবর পেয়েছি, আপনাকে বলি। হ্যাঁ, আচ্ছা। আধুনিক কম্পিউটারের মৌলিক কাঠামো তৈরি হয় প্রথম আমেরিকাতে 1946 সালে। আজও এই ধারাকে অনুসরণ করে কম্পিউটার তৈরি হচ্ছে। আমেরিকা ভাই একটা জিনিস, কম্পিউটার তৈরি করেছে। হ্যাঁ, তা তো অবশ্যই। ওরা আসলে আবিষ্কারের মানে ওদের আবিষ্কারের একটা নেশা আছে। মানে ওরা যাই করুক নাই করুক, ওরা যেহেতু সাম্রাজ্যবাদী, বিভিন্ন দেশের উপর শাসন শোষণ করে, কিন্তু ওটা করার জন্য ওরা যেমন প্রযুক্তিগতভাবে স্ট্রং হওয়া দরকার, অস্ত্রের দিক দিয়ে বলেন বা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, ওরা সবসময় ওই দিকে অ্যালার্ট থাকে। বিশ্ব শাসন করার জন্য যা যা দরকার ওটা তারা করে, কিন্তু যার কারণে দেখা যায় যে বিভিন্ন ধরনের আবিষ্কার তাদের এখান থেকেই শুরু হয়। ভাই, এই বইটা পড়ে কিন্তু আমি অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। আপনার বই পড়ে আমেরিকা সম্পর্কে জানুন, মানে ভালো। আপনি তো মানে ভালো, আসুন। জি।
তুই এত টেনশন করিস না। আঙ্কেলকে বাঁচাতে আমরা তো সবাই তোর সাথে আছি। টেনশন তো করতে হয় না, টেনশন এমনিতেই চলে আসে। ঠিক আছে, তুই একটু আঙ্কেলের কাছে যা, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। চল আমিও যাই তোর সাথে। চল।